রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। নির্বাচন এলেই প্রতিশ্রুতির ডালা সাজিয়ে জনগণের সামনে হাজির হন রাজনৈতিক নেতারা, কিন্তু নির্বাচন জিতে ক্ষমতার চেয়ারে বসলেই ভুলে যান জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কথা। এটাই যেন বাংলাদেশের রাজনীতির চিরায়ত সংস্কৃতি। জনগণ রাজনৈতিক দল বা নেতাদের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়, কিন্তু কতটা হয় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন? রাজনীতিবিদদের প্রতিশ্রুতি কি কেবলই মুখের বুলি, ভোট টানার কৌশল, নাকি প্রতিশ্রুতি পূরণের দায় আছে রাজনীতিবিদদের? প্রতিশ্রুতি ভঙ্গের যে সংস্কৃতি আমাদের দেশে চালু আছে, বিএনপি কি সেই সংস্কৃতি ত্যাগ করে প্রতিশ্রুতি রক্ষার নতুন সংস্কৃতি চালু করতে পারবে? রাজনীতিতে প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকের কঠিন কথা সহজে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রদের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়াও রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের কঠিন কথা সহজের আজকের আয়োজনে। এছাড়া জানাতে চাই, আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে, সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। বলছিলাম, রাজনীতিবিদদের যে প্রতিশ্রুতি সেগুলো নিয়ে, সেটি কেবল মুখের বলি নাকি ভোট টানার কৌশল, নাকি আসলেই রাজনীতিবিদদের প্রতিশ্রুতি পূরণের দায় আছে? শুরুটা করতে চাই মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ আপনাকে দিয়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি 9টি প্রধান প্রতিশ্রুতি সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছিল এবং তার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডও ছিল, যেগুলো তারা বিতরণ করা ইতিমধ্যে শুরু করেছে, খাল খননও শুরু করা হয়েছে। তাহলে 4 মাসে সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি কতটা পূরণ করতে পেরেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এই প্রথম আমি চ্যানেল ওয়ানে আসলাম। বলা যায় যে বাংলাদেশের দীর্ঘ ক্রাইসিস মোকাবেলায় চ্যানেল ওয়ান ভূমিকা রাখতে গিয়ে ফ্যাসিস্টদের একটা রোশনালের শিকার হয়েছেন, সেখান থেকে উদ্ধার হয়ে চ্যানেল ওয়ান আজকে মানুষের প্রতিনিধিত্ব করছে। কঠিন কথা সহজ অনুষ্ঠানে আমি সম্মানিত দর্শক শ্রোতা সহ সবাইকে, দেশ প্রবাসে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যে বিষয়টি বলেছেন যে প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে বা যা প্রতিশ্রুতি থাকে সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে, আমি বলবো যে হয়তো এই মুহূর্তেই একেবারে এক বাক্যে কোনো কনক্লুশনে যাওয়া সম্ভব নয়, কারণ মাত্র 3 মাসের সরকার বা 100 দিনের সরকার, এটাকে আরও কিছুদিন গেলে হয়তো আমরা বলতে পারবো যে ক্লিয়ার করে কোনো একটা জায়গা। তবে আমার কাছে মনে হয়েছে যে কিছু কাজ একটু বাড়িয়ে বলা হয়েছে বা বলা যায় যে সেসব বিষয়ের উপর বেশি মার্ক করা হয়েছে, বেশি অবস্থান করা হয়েছে। যেমন আপনি বলেছেন যে ফ্যামিলি কার্ড, খাল খনন সহ, নিঃসন্দেহে এই কাজগুলো একটা সোসাইটির একটা পার্টের জন্য খুবই উপকারী এবং কল্যাণময়। বাট সকল আলোচনার কেন্দ্রবিন্দু দেখা গেছে যে এই জায়গায় নিবদ্ধ হয়েছে। গণভোট ইস্যু নিয়ে কিন্তু আলাপ আলোচনা সেই অর্থে বিএনপি পাশ কাটিয়ে গেছে। এরপর দেখুন যে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, সেটা নিয়ে কিন্তু বারবার পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। একটা ইস্যু এখন ফলাও করে প্রচার করা হচ্ছে যে রামিসা হত্যাকাণ্ডের বিচার করা হয়েছে, বাট আরও অনেক রামিসার হত্যার বিচার কিন্তু পেছনে পড়ে রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলো, অর্থাৎ মূল যেগুলো বিষয় সেগুলোকে পাশ কাটিয়ে আমার কাছে মনে হয়েছে যে কম গুরুত্বপূর্ণ ইস্যুতে বেশি অবস্থান করছে বর্তমানে সরকার। তবে এখন বাজেট উপস্থাপন হবে, এই বাজেটের আলোকে সরকার কীভাবে পদক্ষেপ নেবে সেইগুলো দেখার বিষয়। বাট এটাও খেয়াল করার বিষয় যে বাজেট তুলে ধরা হচ্ছে সেই বাজেটটা কতটুকু বাস্তবসম্মত, এবং আলোচনাগুলো কিন্তু আগের মতোই আবার সকল কিছুর আলোচনা সেই খালে নিয়ে ফেলা হচ্ছে, সকল কিছুর আলোচনা সেই কার্ডে নিয়ে ফেলা হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে আমাদেরকে অবশ্যই।
জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কঠিন কথা সহজের আজকের আয়োজনে। বলছিলাম যেই সরকারের প্রতিশ্রুতিগুলো নিয়ে যেগুলো আসলে দিয়েছে তারা কতটা পূরণ করতে পেরেছে, আপনার কাছে আপনার মতামত জানতে চাই। কতটা পূরণের পথে রয়েছে সেই সাথে জানাবেন। যেমনটা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ বলছিলেন যে আসলে সরকার মনে হয় মূল প্রতিশ্রুতিগুলো পেছনে ফেলে কম গুরুত্বপূর্ণ যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলোকে আগে অগ্রাধিকার দিচ্ছে। আপনার এই বিষয়ে মতামত বা মূল্যায়ন কি বলেন? ধন্যবাদ। কঠিন কথা সহজে বলতে হবে, এটাও তো একটা বিরাট পরীক্ষা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সব কিছুই সহজ, কারণ আমরা নির্বাচনের সময় আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ম্যানিফেস্টো যেটা ছিল, এটারও নাম্বার ওয়ান। আরেকটা হলো যে আমাদের যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, যে বিশাল অর্জন আমাদের, সে অর্জনেও আমরা কিছু প্রত্যয় আমাদের ছিল, বিশেষ করে জুলাই চার্টার। তার মানে জুলাই চার্টার মিন্স যে দেশটাকে নতুনভাবে আপনার গড়তে হবে, কিছু রাষ্ট্র সংস্কার, সরকারের কিছু সংস্কার, এইভাবে আমরা 84টি পয়েন্ট সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছিলাম। এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং বিএনপি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল সেইগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তা এখন দেখেন যে জুলাই চার্টারে যে 84টা অনুচ্ছেদ ছিল, সেই অনুচ্ছেদগুলো আমরা একে একে পূরণ করবার জন্য আপনার সংসদের যে বিরোধী দল এবং আমরা মিলে একটা কমিটি গঠনের কথা বলেছিলাম, যে হাউ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। সেখানে বিরোধী দল এখনও সদস্যদের দেয়নি, কিন্তু জুলাই সনদের যে 47-এর পর থেকে, যে 47টি অনুচ্ছেদের পর থেকে 84 অনুচ্ছেদটা আপনার নির্বাহী আদেশে, প্রেসিডেন্টের অধ্যাদেশে, বিভিন্ন আইনে সেগুলো আপনার বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ বলতে চাচ্ছি যে জুলাই সনদটাও বাস্তবায়নের পথে। এটা তো একদিনে দুদিনে বাস্তবায়ন হবে না, ধাপে ধাপে বাস্তবায়ন হবে। 133টি অর্ডিন্যান্স, যেমন তার জন্য আমরা একটা কমিটি করেছিলাম, সেই কমিটির থেকে সবকটা অর্ডিন্যান্স আমরা বিল আকারে এনেছি। আইন বানানো হচ্ছে, কিছু আইন বানানো হয়েছে, কিছু অর্ডিন্যান্সের লুফল ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে, নতুন করে আবার করা হবে সেগুলো। যেহেতু বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। কনসেনসাস কমিটি তাড়াহুড়া করে অর্ডিন্যান্সগুলো জারি করেছে, এটা একটা বিষয়। সেকেন্ড হলো আমাদের নির্বাচনী ইশতেহারের আমাদের প্রধান যে বিষয়গুলো ছিল, যেমন বাইক্যামেরাল একটা ছিল, তারপর তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, এগুলো তো সব জুলাই সনদের ভিতরে আছে। কিন্তু জনগণের কাছে যেই কথাটা বলে আমরা ভোট নিয়েছি, সোশ্যাল সেফটি নেট, যে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, তারপরে আপনার বিভিন্ন রকম ধর্মগুরু, শিক্ষক, এদেরকে ভাতা প্রদান, কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড তো বহুবার বলেছি আমরা, তাই না? এইসব সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম আমরা চালছি। এখন মেইন আরেকটি কোশ্চেন আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। উনি বলেছেন, আপনি একটা জিনিস দেখেন যে আমাদের বাংলাদেশ হলো বিচারহীনতার সংস্কৃতির একটা লীলাক্ষেত্র। এখানে সাগর রুনি হত্যাকাণ্ড কবে হয়ে গেল, কোনো কিছু এখন আমরা পেলাম না। তনু হত্যা হয়ে গেল, সেই তনু হত্যার আসামি কিন্তু এই সরকার ধরেছে এবং সেই বিচার কাজ শুরু হয়েছে। তনু হত্যা, ওই যে কুমিল্লার মেয়েটা, তারপরে রামিসাত্য তো উনি বললেন, তাই না? তারপরে আপনার চট্টগ্রামে মাগুরা যেসব শিশু ধর্ষণ হয়েছে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে, বিচার চলছে। আসিয়া হত্যার যে আসামি ছিল তাকে কি গ্রেফতার করা হয়েছে? কোনটা? আসিয়া হত্যার সমস্ত আসামি গ্রেফতার হয়েছে, কিন্তু বিচারের যে কথাটা বলছে, দেখেন মাত্র 18 ডেজে রামিসা হত্যার বিচার কার্য শেষ হলো। 18 দিনে রামিসা হত্যার বিচার কার্য এখন এটা কিন্তু বিচার কার্য ফার্স্ট ফেজ হয়েছে। এখন সেকেন্ড ফেজে আপনার যদি এই বিচারটা ভার্ডিক্টটা সাস্টেইন করবে কিনা সেটা একটা বিষয় আছে হাইকোর্টের। কিন্তু মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ আরেকটি কথা বলেছেন যে এমন আরো অনেক রামিসা হত্যা বিষয় সামনে এসেছে। 2 মাসে আমরা দেখেছি 12 থেকে 15টি এরকম ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখতে পেয়েছি গণমাধ্যমে। এটা আমি বলছি, এইটা রামিসার বিচার কাজ এত তাড়াতাড়ি হয়েছে কেবল কি প্রতিবাদের সুরটা বেশি উঁচু ছিল এজন্য? ওই জন্য না, বিষয় হলো কি, আমাদের দেশের সোশ্যাল যে মানে বিশৃঙ্খলা, যে সামাজিক বৈষম্য এবং বিশৃঙ্খলা, এটা তো রাতারাতি গড়ে ওঠেনি, তাই না? দীর্ঘদিনের একটা সমস্যা।
এবং গত 17 বছরের একটা জঞ্জাল রয়েছে। সুতরাং যে সমস্ত সামাজিক বিশৃঙ্খলাগুলো ঘটছে সেইগুলোই দেখবেন যে সরকার কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করছে কিনা। সরকার এটাকে রাজনৈতিক রং দিয়ে আপনার রাজনৈতিক কোনো ব্যক্তিকে হয়রানি করা, যেটা এত বছর ছিল, আমরা তো সেইটা করছি না। আমরা জিনিসটাকে মানে সামাজিক সমস্যা হিসাবে, দেশের সমস্যা হিসাবে রাজনৈতিক রঙে রঙিন না করে আমরা সেই জিনিসটাকে অ্যাড্রেস করছি, গ্রেপ্তার করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য, যাতে মানুষ সবাই সহজ বিচার পায়, পুলিশ যেন আরও অ্যাক্টিভ হয়। আমাদের এই 3 মাসের সরকারের এই আন্তরিকতাটুকু তো আপনি দেখবেন। আমরা পলিটিক্যালি বায়াসড হচ্ছে কিনা, সরকারের মেশিনারিকে আমরা জনগণের পিছনে, জনগণের বিপক্ষে ব্যয় করছি কিনা, এইটা আপনি দেখবেন যে আমাদের কর্ডিয়ালিটিটা। সার্জিস আলম, কয়েকদিন আগে চাঁদপুরে আপনি বলেছিলেন বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখেছি, কোনো নির্বাচিত সরকার 4 মাসে এত প্রতারণা করেনি, বাংলাদেশের জনগণ তা কল্পনা করেনি, এমনকি আপনি বলেছেন। বিএনপি তো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইতোমধ্যে বিতরণ শুরু করেছে, যেমনটা আমরা আলোচনা করছিলাম, খান খননও শুরু হয়েছে, যা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। তাহলে বিএনপির বিরুদ্ধে বা জনগণের সঙ্গে যে প্রতারণার অভিযোগ আপনি তুলেছেন বিএনপি সরকারের, সেটি কেন তুলেছেন? প্রথমত বিএনপি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একটা সরকার, এবং বিগত 16-17 বছর ধরে বিএনপি সাফারার, আসলে তাদের অসংখ্য নেতাকর্মী একটা কষ্ট নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, অনেকে জীবন হারিয়েছে, তাদের একটা অনেক বড় ত্যাগ রয়েছে। এটার পরবর্তী সময়ে রাজপথে একসাথে লড়াই করার পরে যখন একটা নির্বাচিত সরকার হিসেবে এত বড় ম্যান্ডেট নিয়ে বিএনপি আসে, তখন বিএনপির প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু আমরা এসে যখন দেখি যে আমাদের এই প্রত্যাশাগুলোকে শুধুমাত্র সামাজিক সুরক্ষার অল্প কয়েকটা উদাহরণ, যেমন কার্ড কেন্দ্রিক উদাহরণ এবং খাল খননের একটা প্রোগ্রাম, এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়, তখন এই বিষয়টা আমাদেরকে অনেক বেশি আশাহত করে। ইভেন আপনি যদি ওই 2টা বিষয়ের ভিতরেও যান, আপনি দেখবেন এই কার্ড নিয়ে যেটা শুরু হয়েছে, কার্ড বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে দেয়া হয়েছে, শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা কার্ড পাচ্ছে। ধরেন আমার আসনে আমি 49% ভোট পেয়েছি, আমার প্রতিপক্ষ যিনি ছিলেন 51% ভোট পেয়েছেন। এখন পর্যন্ত যে কয়েক হাজার কার্ড সেখানে বিতরণ করা হয়েছে, একটা কার্ডও আমার যারা শাপলাকলিতে ভোট দিয়েছে কোনো ভোটার পায় নাই। তাহলে এই বিএনপি সরকার, এটা কি শুধুমাত্র বাংলাদেশের একটা 50% মানুষের সরকার, নাকি এটা পুরো বাংলাদেশের সরকার? এই জায়গাটা ভাই একটু আগে মাত্র যেটা বললেন যে পলিটিক্যালি বায়াস হচ্ছে কিনা, রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রীয় সুবিধাগুলোকে শুধু তাদের জন্য ব্যবহার করছে কিনা, সেটা দিয়ে আমরা যাচাই করব। এটা দিয়ে আমরা যাচাই করে দেখি বিএনপি এখন পর্যন্ত শুধু দল হিসেবে বিএনপির জন্য ফাংশন করছে, দেশ হিসেবে বাংলাদেশের জন্য না। দ্বিতীয়ত, খাল খননের প্রোগ্রামটা দেখেন, মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখবেন ভাইরা যখন এলাকায় যান তাদের কানে এগুলো আসে, কিন্তু পলিটিক্যাল কারণে হয়তো আজকে টকশো টেবিলে অনেক কিছু স্বীকার করা যাবে না। খাল খনন নিয়ে আরেক ধরনের খেলা শুরু হয়েছে। এই খেলা হচ্ছে টেন্ডারের খেলা। সেখান থেকে এমন অনেক জায়গায় খাল খনন করা হচ্ছে যেটার কোনো প্রয়োজন নাই, এমন অনেক জায়গায় খাল খনন করা হচ্ছে না যে জায়গাগুলোতে খাল খনন করা প্রয়োজন। আবার এই যে খাল খনন কেন্দ্রিক, কোথায় বালু যাবে, কোথায় মাটি যাবে, কোথায় কি হবে, সব কিছু কেন্দ্রিক এমন টেন্ডারের একটা খেলা শুরু হয়েছে যেখানে শুধুমাত্র উপরের সিগন্যাল ছাড়া, পলিটিক্যাল শেল্টার ছাড়া এই কাজগুলো কোনোটাই হয় না। সো আমরা আসলে দিন শেষে যে জিনিসটা চাচ্ছি, আমরা মানে সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না। আমরা যেটা চাই যে আগামীর যে আমাদের রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ে আমরা বিএনপিকে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট মনে করি, এবং আমরা চাই যে পূর্বের যে ভুলগুলো, ওই ভুলগুলো থেকে রাজনৈতিক দল হিসেবে বিএনপি বের হয়ে আসুক। কিন্তু আমরা যখন দেখছি এগুলো ছোট ছোট বিষয়, আমরা যখন বড় বিষয়গুলো দেখি সেখানে আমরা প্রতারিত হই। কিভাবে দেখেন, এই নির্বাচনটার পরে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরপরই আমরা দেখলাম বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি শুরু করল। বিএনপি গণভোটের রায়কে অবৈধ পর্যন্ত বলল। বিএনপি যেখানে প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করার কথা, সেটা তারা করলো না। এবং ভাইমাত্র যেটা বললো 133টা অধ্যাদেশ, খুবই ভালো কথা, কিন্তু 133টা অধ্যাদেশের মধ্যে বিএনপি ওই গুরুত্বপূর্ণ 15 থেকে 20টা অধ্যাদেশ বাদ দিয়েছে যেগুলো বাকি 100টা অধ্যাদেশের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই সিস্টেমের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। দেখেন, ভাইদের 31 দফা আছে, সেই 31 দফা তাদের দলীয়, কিন্তু আমরা যখন সেই 31 দফা পড়ি, ওই 31 দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ দফাগুলোতেও আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, তাদের দলীয় নেতাকর্মীদের সাথে প্রতারণা করা হয়েছে। আপনি দেখেন সংবিধান সংশোধন, এটা বিএনপির সংবিধান সংশোধন তারা কমিশন করবে, এটা 1 নম্বর দফায় আছে। তারা সংসদে গিয়ে বলছে সংবিধান নাকি সংশোধন হয় না, সংবিধান নাকি সংস্কার হয় না, শুধুমাত্র সংশোধন হয়। অথচ
তারা সংবিধান সংস্কার কমিশন করবে, এটা তাদের 1 নম্বর দফায় আছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবে, 31 দফায় আছে। তারা এই অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। তারা দুদকের জন্য আলাদা করে স্বাধীনভাবে দুদককে কার্যক্রম করার জন্য তারা ব্যবস্থা করে দিবে, এটা অধ্যাদেশে ছিল, তারা বাতিল করে দিয়েছে। এরপরে আপনি দেখেন এই রকম করে মানবাধিকার কমিশন থেকে শুরু করে পুলিশ কমিশন, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা তারা বাতিল করে দিয়েছে। এখন ভাইরা একটা যুক্তি বলছে যে এটার মধ্যে খুব দ্রুত করা হয়েছে, কিছু লুপহোলস ছিল, এগুলো ঠিক করে সামনে আনবে। কিন্তু আমার প্রশ্নটা যে জায়গায়, তাহলে ওই যে কমিশনটা যেটা করা হলো এই সংবিধান সংস্কার এই সব কিছু করার জন্য, ওই ঐক্যমত্য কমিশনের জনাব সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির নীতি নির্ধারকরা যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এই যে কথা বললেন, তাহলে এগুলোর কোনো মূল্য ছিল না? তখন এই লুপহোলসগুলো তাদের চোখে পড়ে নাই? এখন আমরা যদি এখন এক্সকিউজ দেওয়ার জন্য এই কথাগুলো বলি, এটা জনগণের সাথে প্রতারণার পর্যায়ে চলে যায়। এবং আপনি দেখেন, আপনি যদি এগুলো আরও ভালো করেন, তাহলে আমি ধরে নিচ্ছি আগে 0 ছিল, এখন যেগুলো আপনার সামনে আনা হয়েছে এগুলো 50, তাহলে আপনি আগে 50 পাস করেন, এরপরে আপনি এটাকে আরো 100-তে পরিণত করেন, আমাদের সমস্যা নেই। কিন্তু আপনি যখন বাতিল করে দেন, আমরা মনে করে নিই যে আপনি আবার ক্ষমতাকে কুক্ষিগত করতে চান, সংখ্যাগরিষ্ঠ যে ভোট সেই ভোট পেয়ে আবার সব কিছু আপনার এক দল কেন্দ্রিক করতে চান। এবং আরেকটা যেটা সবচেয়ে দুঃখজনক, সেটা হচ্ছে অ্যাজ এ হোল আমরা আবার ক্ষমতার যে অপব্যবহারটা এবং দলীয়করণ করাটা, স্বজনপ্রীতি করাটা, প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। যার সর্বশেষ উদাহরণ আমরা গতকালকে দেখেছি, আমাদের তামিম ভাই 74টার মধ্যে 73টা ভোট পেয়ে কিম জং উনের চেয়েও বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তিনি বিসিবির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজিজুল বাড়ি হেলাল, সার্জিস আলমের যে অভিযোগ নিয়ে আমরা কথা বলছিলাম কয়েকদিন আগে, তিনি চাঁদপুরে এমনটা বলেছেন যে বিএনপি আসলে এই 4 মাসে যতটা প্রতারণা করেছে, কোন নির্বাচিত সরকার এমন প্রতারণা এত অল্প সময়ে করেনি আর কি, সেটি উনি কি বলবেন? এই শব্দটা মনে করেন কাইন্ড অফ পলিটিক্যাল রেটরিক, পলিটিশিয়ানরা এরকম বলে, প্রতারণা, অপকৌশল, বেইমানি। প্রতারণা আসলে করেনি না, এই ধরনের এই যে শব্দগুলো, এইগুলো হলো রেটরিক, পলিটিক্যালি রেটরিক। সেইটাকে মানে মিন করছে কিনা, এমফেসাইজ দিচ্ছে কিনা, এইটা আমি এখন বলছি। যেমন প্রথমে বললো কার্ড, পঞ্চগড়ে তাকে যারা ভোট দিয়েছে শাপলাকুলিতে, তারা যত গরিব মানুষ আছে তারা যদি কার্ড না পায়, এটা অন্যায়, এটা বিএনপি মনে করে। কারণ কার্ড দেওয়ার একটা ফর্মুলা সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, যে আপনিও কিন্তু একটা কার্ডের জন্য আবেদন করতে পারেন। গরিব কি বড়লোক এটা ইম্পর্টেন্ট না, আপনি একটা নারী, তিনি একটা কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনলাইন ফর্মে। অনলাইনে তিনি আবেদন করতে হবে তার এনআইডি কার্ড অথবা মোবাইল নাম্বার দিয়ে। এবং সেখানে স্থানীয় যে আমাদের চেয়ারম্যানগুলো আছে বা স্থানীয় জনপ্রতিনিধি না, স্থানীয় পরিষদ বলতে কিন্তু জনপ্রতিনিধি বোঝায়, মানে চেয়ারম্যান মেম্বার, সমাজসেবা অফিসার, আবার কৃষি অফিসার, তারা অ্যাসেস করবে যে আপনি পাওয়ার যোগ্য কিনা। সুতরাং আমার এই বক্তব্য পঞ্চগড়ে তার এলাকার মানুষ শুনছে, এই অ্যাসেসমেন্টটি যদি ভুল হয় তাহলে তাদের কিন্তু কঠিন শাস্তির মুখে পড়তে হবে। এই যে অ্যাসেসমেন্টটা সরকার না, আপনি কার্ডটা তো চালু হলো 2 মাস, এই যে অ্যাসেসমেন্ট করে কাকে কাকে দিয়েছে এটা আজকে না জানুক, কালকে তো জানা হবে। আপনি প্রথম দিনেই যদি মনে করেন যে তিনি 100-তে 100 পাবেন, তা তো ঠিক না। আমরা বলছি যে সরকার একটা নিয়ম করেছে, এখানে পলিটিক্স, আমাদের রাজনৈতিক এমপি বা আমাদের দলের এখানে যাতে মানে ইন্টারভেনশনটা না থাকে, এজন্য সমাজসেবা অফিসার, কৃষি অফিসার এবং আপনার অনলাইনে ওপেন করে দিয়েছে, স্থানীয় প্রতিনিধিরা অ্যাসেস করবে যে আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, অ্যাসেস করতে হবে। সেই অ্যাসেসমেন্ট যদি ভুল হয়, ভুল হতেই পারে, সে ভুল হলে নিশ্চয়ই সে পানিশমেন্ট মানে ব্রিং টু দ্য বুক, তাকে পানিশমেন্টের আওতা আনা হবে। সেকেন্ডলি আসেন যে আপনার খাল খননের কথা বলছে, যে এই খাল খনন করা তো প্রয়োজন, এরা তো সার্জিস আলম স্বীকার করে, খাল খনন করা প্রয়োজন আমাদের কৃষি উন্নতির জন্য। এখন কোথায় খাল খনন করতে হবে? আমাদের দেশে তো, এই বাংলাদেশ তো নদী খাল বিলের দেশ, অতএব খাল তো সব শুকিয়ে গেছে অথবা ভরাট হয়ে গেছে। সেই ভরাট খালগুলো, শুকানো খালগুলো কখনো বিএডিসির আন্ডারে, কখনো স্থানীয় সরকারের আন্ডারে, কখনো পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে কাজগুলো হচ্ছে। কাজগুলো কে পাচ্ছে? এটা ইজিপি যে টেন্ডারটা হয় সেই মাধ্যমে করা হচ্ছে। সেইখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা আপনি বলতে পারেন, অবশ্যই তখন প্রশাসন সেই ব্যবস্থাটা নেবে। এখানে সব কিছুই স্বচ্ছ। তারপর আরেকটা বলছে এবার যে সংস্কার পরিষদে আমরা ওথ নিলাম না, এইটা মনে হয় তার মূল পয়েন্ট।
এই সংস্কার পরিষদে আমরা ওথ নিলাম না। দেখেন জুলাই সনদটা যদি আপনি পড়েন, বিশাল একটা জুলাই সনদ 84টা অনুচ্ছেদ। সার্জিস আলম আরেকটি কথা বলেছিলেন, গণভোটের রায় অবৈধ। ওইটা বলছি, গণভোটের রায় এবং জুলাই সনদ নিয়ে আমি কথা বলছি। গণভোটটা কেন হয়েছিল? টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। এবং এই গণভোট হওয়ার প্রেক্ষাপটটা ছিল যে উই ডু নট বিলিভ ইচ আদার, যে ও যদি ক্ষমতা যায় সার্জিসের দল, ওরা বাস্তবায়ন করবে না, আমরা গেলে আমরা বাস্তবায়ন করব না। এই যে একটা অবিশ্বাস, সেটাকে যে বিশ্বাসযোগ্যতা তৈরি করবার জন্য একটা আমাদের কমিটমেন্ট প্লাস জনগণের উইল নেওয়া হলো যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। হাউ টু ইমপ্লিমেন্ট, আমরা কীভাবে আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট, বাট হাউ টু, সেইটার জন্য জুলাই সনদ লিখে দিয়েছে যে এইভাবে 1 থেকে 47 পর্যন্ত অ্যামেন্ডস করতে হবে বিভিন্ন আর্টিকেল, সাব আর্টিকেলগুলো। 47-এর পরেরগুলো প্রেসিডেন্ট অর্ডার, নির্বাহী আদেশ, অর্ডিন্যান্স, বিভিন্ন আইন বিধি পরিবর্তন করে করা সম্ভব, এটা জুলাই সনদে লিখে দিচ্ছে। কিন্তু যখন এবং জুলাই সনদে আপনার প্রায় যেসব প্রশ্নে আমরা সবাই ঐক্যমত আছি, সেই সব প্রশ্ন আমরা ইমপ্লিমেন্ট করব। আর যেসব প্রশ্ন আমরা ঐক্যমত নেই, নোট অফ ডিসেন্ট আছে, যেমন আমরা দিয়েছি, তারা দিয়েছে, তারাও দিয়েছে, এই নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেইগুলো হবে যে আমাদের নির্বাচনী ইশতেহারে, সরি, নোট অফ ডিসেন্ট আমরা যেভাবে দিয়েছি, যদি আমরা ভোটে জিতি তাহলে সেই সব দল তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়ন করবে। তো এখন তাহলে জুলাই সনদের আপনার গণভোটের রায় যে জুলাই সনদ বাস্তবায়ন করতে, সেই বাস্তবায়ন আমরা হচ্ছে, তাহলে আমরা কোথায় প্রতারণা করলাম? আমরা বরঞ্চ আমি বলতে পারি যে জামাতে ইসলামী এবং এনসিপি তারা জুলাই সনদ নিয়ে কিছুটা খেলাধুলা করলো। যেমন ফার্স্টে আপনি সিগনেচার করলেন না, তার মানে কি জুলাই সনদে সিগনেচার করলেন না। আপনি দেখেন, সেকেন্ড হলো আপনারা মহিলাদের 5% একমাত্র এনসিপি দিল, আমরা 15টার মধ্যে 9টা দিলাম, জামাত দিলই না, ডেপুটি স্পিকার নিলেন না। জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য একটা কমিটি করলাম, সেখানে আমরা 6 জনের নাম দিলাম, আপনাদেরও 6 জনের নাম দিতে বললাম, আপনারা দিলেন না, তার যে কোয়ালিটি আপনাদের নেই। জি, আপনার প্রশ্নের উত্তর ঘিরে আমরা মোহাম্মদ রাসূল ইসলাম রাশেদ আপনার কাছে আসবে, একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, আজিজুল বাড়ি হেলালের মন্তব্য ঘিরে আপনার কাছে আপনার উত্তর জানতে চাই। তার সাথে একটু যুক্ত করতে চাই, সরকারি দল বিএনপি সবকিছু শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা সরাসরি বলছি আপনারা ওয়াদা ভঙ্গ করেছেন, আপনাদের উপর আমাদের কোনো আস্থা নেই, সেই কারণেই আমরা ওয়াকআউট করেছি। সংসদে অধিবেশনে তিনি এমনটা বলেছেন। জামায়াত কেন মনে করছে যে বিএনপি ওয়াদা ভঙ্গ করছে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। এটা তো বুঝতে তো আমাদের কি বলে যে এমফিল পিএইচডি করার দরকার নাই, কিন্তু ক্লিয়ার দেখাই যাচ্ছে। আপনি দেখেন যে তারা সহ আমরা 33টি দলই তো একমত হয়েছি। আমাদের সার্জিস আলম ভাইদের যে এনসিপি, তারা একটু পরে হলেও তো স্বাক্ষরটা করেছে। আমরা সবাই কিন্তু একমত হয়েছে এবং ফাইনালি গণভোটে গিয়েছি। ইভেন দেখুন যে আমরা সবাই কীরকম ঐক্যমত্য হয়েছি, যে আমরা সবাই ম্যাক্সিমাম চেয়েছিলাম যে গণভোটটা আগে হয়ে যাক, এরপরে ইলেকশন হোক। কিন্তু শেষ পর্যন্ত যখন এটা নিয়ে সবাই, বিশেষ করে বিএনপি একটা বড় ধরনের সিদ্ধান্ত বলা যায় যে চাপিয়েই দিচ্ছে আমাদের উপর, শেষ পর্যন্ত কিন্তু এটাকেও কনসাইজ করে আমরা সবাই একই দিনে ইলেকশনে গেলাম। বাট কি হলো, ইলেকশনটা হলো, গণভোটটা হলো, ইলেকশনটা মানা হলো, এখন গণভোটটা মানা হলো না। তাহলে এই যে দ্বিচারিতা, তাহলে তো ওয়াদা বরখেলাপ করাই হলো। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সংসদে নিজে বলেছেন যে আমরা এই গণভোটে গিয়েছি হলো যেন ইলেকশনটা শেষ হয়ে আমরা সরকার গঠন করতে পারি, এরকম একটা টার্গেট, এরকম একটা টেন্ডেন্সি থেকে। তো এইটা বড় ধরনের প্রতারণা, যেটা শুরুতে বলেছেন আমাদের সার্জিস ভাই, রিয়েলি প্রতারণা করেছে জাতির সাথে। আমরা বলবো যে আমাদের পক্ষ থেকে যে ওয়াদা ভঙ্গের কথাটা বলা হয়েছে, এটা বিএনপি শুরুতেই করেছে এবং তারা জুলাই সনদ শব্দ যে পরিমাণ বিএনপি আজকে উচ্চারণ করেছে, আমার বিশ্বাস যে সারা বাংলাদেশের সকল মানুষ মিলে সেটুকু উচ্চারণ করে নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে জুলাই সনদের কি বাস্তবায়ন তারা করেছে 100 দিনে, ল্যাপস করে দিয়েছে কিছু অধ্যাদেশ। আর কি তারা বাস্তবায়ন করেছে আপনি দেখুন তো, এটা দেখাতে পারবেন না। এবং আমরা এটা নিয়ে শঙ্কিত, যদিও আমি বারবার বলি, সকল জায়গায় বলতে গেলে আমি এটা বলি যে আমি খুব আশাবাদী মানুষ, এখনও সুযোগ আছে, তারা শপথ নেবে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভূমিকা রাখবে, সংস্কার করার জন্য ভূমিকা রাখবে আর কি। বাট আমি এখন স্টিল দেখতে পাচ্ছি যে বিএনপি পুরা উল্টা পথে হাঁটছে।
মানে জুলাই সনদ বাস্তবায়ন করার দিকে তাদের কোনো নজর আমার কাছে মনে হচ্ছে না যে এখন আছে। আমি আবারও বলছি যে হয়তো হবে, এখন এই কবে হবে সেটা দেখতে হয়তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। জি, সার্জিস আলম, 24-এর 5ই আগস্টের পর বারবার গণমাধ্যমের আলোচনায় এসেছে নতুন বন্দোবস্তের কথা, নতুন বাংলাদেশের কথা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বারবার বলেছে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি বা ইনসাফের কথা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিও ছিল। সেই ক্ষেত্রে আমরা আপনাদের সেই প্রতিশ্রুতি যে নতুন বন্দোবস্ত বা নতুন ইনসাফ বা নতুন যে রাজনীতি সংস্কৃতি, যেটা আসলে পুরনো রাজনীতি সংস্কৃতি ফেলে নতুন একটি রাজনীতির দিকে আমরা এগোবো, সেগুলো আমরা দেখেছি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিস, মন্দির, মাজার, নানা জায়গায় মব সৃষ্টি করে হামলা চালাতে এমন নানা গণমাধ্যমে অভিযোগও আছে। কি বলবেন এই বিষয়ে? আমি এটা বলছি, তার আগে আমি একটু কথা অ্যাড করতে চাই, যেটা নিয়ে বলা হলো যে সবার শেষে জুলাই সনদের যে বিষয়, এই বিষয়ে এনসিপি সবার শেষে স্বাক্ষর করেছে। আজকে আমরা একটা নির্বাচিত সরকার, যেই সরকারই হোক, ধরেন বিএনপি সরকার, অন্য যে কোনো সরকার হতে পারতো, একটা নির্বাচিত সরকারকে যতটুকু আমরা রেসপন্সিবল করতে পারছি, যতটুকু অ্যাকাউন্টেবল করতে পারছি, এটা শুধুমাত্র করতে পারছি আমার কাছে এখন মনে হয় যে এনসিপি সবার শেষেই স্বাক্ষর করেছে বলে। কারণটা দেখেন, এনসিপি কেন স্বাক্ষর করে নাই এমন যে জুলাই সনদের সাথে একমত না, ব্যাপারটা তো এমন ছিল না। এনসিপি স্বাক্ষর করে নাই কারণ জুলাই সনদের একটা ড্রাফট তৈরি করা হয়েছে, কিন্তু এটা কিভাবে বাস্তবায়ন হবে কোনো ধরনের প্রসেস দেওয়া হয় নাই, মেকানিজম দেওয়া হয় নাই। তখন এনসিপি এই জায়গায় বেঁকে বসলো, কারণ এর আগে এরকম ত্রিদলীয় রূপরেখা আমরা 90-এর সময় আরেকটা অনেক বড় প্রতারণা দেখেছি। ওই একই প্রতারণা আমরা দেখতে চাই না। সেই জায়গা থেকে শুধুমাত্র একটা নির্বাচনকে সামনে রেখে আমরা জুলাই সনদে গিয়ে সাইন করে দিব, আর তারপর নির্বাচনের পরে কোনো কিছু বাস্তবায়ন হবে না, বলবে এটার কোনো ভিত্তি নাই, এটা তো আমরা হইতে দিতে পারি না। কারণ ওইটুকু জবাবদিহিতার জায়গা আমাদের মুখোমুখি হতে হবে, যেহেতু অভ্যুত্থানের ওই সামনের জায়গাটুকুতে আমরা ছিলাম। সেই জায়গা থেকে তখন আমরা প্রসেসটা চাইলাম কিভাবে হবে। এর পরবর্তীতে এই যে জুলাইয়ের যে আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশটা হলো গণভোট হলো। এই আদেশে আপনার বলা আছে যে এটা কিভাবে বাস্তবায়ন হবে, এবং গণভোটের মধ্য দিয়ে এটার একটা বৈধতা পেল। এত কিছুর পরও যখন বিএনপি সংসদে দাঁড়িয়ে আবার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করে, এত কিছুর পরও যখন গণভোটকে অবৈধ বলে, যেখানে তারা 50% ভোট পেয়ে নির্বাচিত, গণভোটে 70% ভোট হয়েছে, সেটাকে যদি অবৈধ বলার মতো তারা স্পর্ধা দেখায়, তাহলে বুঝেন যদি এই গণভোট না হতো, এই আদেশ না থাকতো, আর আমরা ওইভাবে সাইন করে দিতাম, তাহলে জুলাই সনদ নির্বাচিত হওয়ার পর তারা ছুঁড়ে ফেলে দিত। তাহলে এই জন্য আমরা সিগনেচারটা করেছি প্রসেসটা পাওয়ার পরে, এই জন্য এখানে বিলম্বিত হয়েছে, বাদ দেওয়ার জন্য না। এটা একটা ক্লিয়ার করলাম। আর ভাই যেটা বললেন, আসলে এই যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো যাচ্ছে, এটা তো রাষ্ট্রের পক্ষ থেকে যাচ্ছে জনগণের জন্য। কিন্তু যেহেতু এটা কঠিন কথা, সহজে আমি একটু সহজ করে বলি। আমি চাই যে ওনাদের মাধ্যমে, আমি জানি না ওনাদের কাছে এই কথাগুলো আসে কি না, কারণ এখন ক্ষমতায় যাওয়ার সাথে সাথে ওনাদের অনেকগুলো লেয়ার তৈরি হয় এবং ওনারা অনেক রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হওয়ার কারণে মাঠের সাথে কানেকশনটা কমে যায়। আমি ওনার মাধ্যমে বিএনপিকে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে পর্যন্ত জানাতে চাই, এই সকল যত কার্ডের সুযোগ সুবিধা যাচ্ছে, শুধুমাত্র বিএনপির নেতাকর্মী, ভোটার, শুভাকাঙ্ক্ষী ছাড়া অন্য কোনো দলের কাউকে দেওয়া হচ্ছে না। এটা আপনি বিশ্বাস করেন না? মাঠ পর্যায়ে এটা তো হওয়াটা স্বাভাবিক। আমি দেখি যখন সংসদেও বিরোধী দলের বিভিন্ন এমপিদেরকে, সংরক্ষিত নারী আসনের এমপিদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না, কিন্তু সরকারি দলকে দেওয়া হয়। তাহলে যেটা সংসদে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, মাঠ পর্যায়ে এটা খুবই স্বাভাবিক বিষয়। এবং এইভাবে প্রায় 50% মানুষ যারা এটার উপযুক্ত, এইরকম মানুষদেরকে বঞ্চিত করা হচ্ছে, যেটা বিএনপির করা উচিত না। এই পরিবর্তনটা আমরা তাদের কাছে চাই। ভাই বললো এটার জন্য প্রশাসনে অভিযোগ দিব। কোন প্রশাসনে দিব? কারণ যেই কার্ডগুলো ইউএনওর দেওয়ার কথা, ওই কার্ডগুলো দেয় উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি। যেই কার্ড ইউনিয়নের চেয়ারম্যানের দেওয়ার কথা, সেই কার্ড দেয় ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারি। এইভাবে সব কিছু হয়ে আসতেছে। যেটা দেওয়ার কথা মেম্বারের, ওয়ার্ডের, সেটা দেয় ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি। তাহলে সব কিছু দলীয়ভাবে চাচ্ছে। আমরা এগুলো শুধুমাত্র চাপিয়ে দিতে চাচ্ছি। আমরা তাদেরকে জানাতে চাই, তারা যেন এখন যা হয়েছে, আগামীতে যেন এই বিষয়গুলো সংশোধন করে। এই বিষয়টি আমি জানিয়ে রাখলাম। এখন আপনি যেটা বললেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অভ্যুত্থানটা শুধু একটা ব্যক্তি পরিবর্তনের জন্য না, একটা সরকারের পতনের জন্য না। আকাঙ্ক্ষাটা ছিল ওই ব্যক্তি কিংবা ওই সরকার এই যে ধীরে ধীরে স্বৈরাচার হয়ে ওঠে, এই যে বিভিন্ন রাজনৈতিক দলে যার প্রতিনিধিরা, আমরা তো নতুন রাজনৈতিক দল হিসেবে এসেছি, ভাইরা দীর্ঘ সময় ধরে, যুগের পর যুগ ধরে এই লড়াইটা করছেন, রাজনীতিতে আছেন, তারা এটার ভুক্তভোগী। যেই সিস্টেমগুলো এই মানুষগুলোকে ভুক্তভোগী করেছে, যারা মজলুম ছিল তাদের নিপীড়নের শিকার করেছে, আমরা চেয়েছি এই সিস্টেমগুলোর পরিবর্তন, যেন সরকারে যারা আসুক, ক্ষমতায় যারা আসুক, একজন নিরপরাধ মানুষ
নিরপরাধ হিসেবে গণ্য হবে, অপরাধী অপরাধী হিসেবে গণ্য হবে। একজন অপরাধীর জন্য ক্ষমতায় থাকা কেউ সুপারিশ করে তাকে বাঁচাবে না, আবার নিরপরাধ মানুষকে শুধুমাত্র অন্য দলের হওয়ার কারণে সেই মানুষটাকে জুলুম করা হবে না। কিন্তু মানে সবচেয়ে দুঃখজনক যেটা, অভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারে এনসিপিরও 2 জন প্রতিনিধি ছিল, মোট 25 জন উপদেষ্টা ছিল, অন্যান্য আরও 23 জন ছিল। ওই যে 1.5 বছরের সময়টা, এইখানে আমরা যতটুকু পরিবর্তন প্রত্যাশা করেছিলাম, তাদের থেকে যতটুকু বোল্ডনেস প্রত্যাশা করেছিলাম, এটা আমরা পাইনি। এটা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা সীমাবদ্ধতা বলেন, তাদের রাজনৈতিক ব্যাকআপ না থাকার কারণে বলেন, আমরা এটা পাইনি। কিন্তু যতটুকু তারা দিয়ে গিয়েছে, ধরেন আপনাকে সংস্কারের সিস্টেমগুলো কোথায় সংস্কার করতে হবে, আপনার জুলাই সনদ দিয়ে গিয়েছে, আরও বেশ কিছু সংস্কার দিয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, একটা নির্বাচিত সরকার, এই সরকারের জনগণের ম্যান্ডেট আছে, বৈধতা আছে, সব কিছু আছে, একটা রাজনৈতিক দল আছে, প্রশাসন সরকারকে সহযোগিতা করে, কারণ প্রশাসন স্বাভাবিকভাবেই ক্ষমতার সাথে থাকে। এই সবচেয়ে বড় দায়িত্বটা একটা নির্বাচিত সরকারকে নিতে হবে। আমি কিন্তু বিএনপির উপরে চাপাচ্ছি না, বিএনপির জায়গায় যদি এনসিপি হতো, শেষ করি, জামাতও যদি হতো, তাদেরকে এই বড় দায়িত্বটা নিতে হতো। কিন্তু আমরা দেখছি বিএনপি এখন এসে আগের মতো করে, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যেই জায়গাগুলোতে সংস্কার করলে তাদের ক্ষমতা কিছুটা কমবে, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, সেই জায়গাগুলো তারা সংস্কার করছে না। শুধুমাত্র যেগুলো করে মানুষের মনে কিছু সান্ত্বনা দেওয়া যায়, সান্ত্বনা পুরস্কারের মতো, ওই জায়গাগুলো চোখের সামনে দেখাচ্ছে। তার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি যেটা দৃশ্যমান হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাধারণ তার লাইফস্টাইল, কথাবার্তা, চলাফেরা, এই বিষয়গুলো। কিন্তু দিন শেষে সিস্টেমের যে পরিবর্তন, এটা আমরা প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি সেই না। ক্ষেত্রে আপনারা সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ বা নানা সময়ে নানা মহলে কিছু কথাও বলেছেন, তাদের চাঁদাবাজির বিষয়ে অভিযোগ করেছেন, তার নানা মহল থেকে বলেছেন আপনাদের দলের আপনাদের দলের বিরুদ্ধেও কিছু চাঁদাবাজির অভিযোগ আছে, তো সেগুলো আসলে কিভাবে আসলো? না, ব্যাপারটা যেখানে হচ্ছে- চাঁদাবাজির সংস্কৃতি বদলে ফেলার কথাও আপনারা বলেছিলেন, সেই ক্ষেত্রে আমি সরকারি দলের কাছেও একই প্রশ্ন রাখবো। তার আগে আপনার মন্তব্য জানতে চাই। যেমন বগুড়ায় চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগে এনসিপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এগুলো কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে, নির্বাচনের পরে যখন সরকার গঠন হয়েছে সেই সময়কার কথা বলছি। সেই ক্ষেত্রে সরকারের সমালোচনা করছেন, সেই ক্ষেত্রে আপনার দলের বিরুদ্ধে এই অভিযোগ কেন? আচ্ছা, প্রথমত হচ্ছে একটা জিনিস বলি, আপনি যে একটা এক্সাম্পল বলছেন, আমাদের কাছে পর্যন্ত এই এক্সাম্পলটা, আমি জানি না এটা কবেকার এক্সাম্পল, এটা গত 21শে ফেব্রুয়ারির এক্সাম্পল। আরেকটা ফেব্রুয়ারি? হচ্ছে জি 21শে ফেব্রুয়ারি, আরেকটি আছে দিনাজপুরের, সেখানেও কিছু অভিযোগ আছে। আপনি চাইলে আমি আরো কিছু ঠিক আছে। আমি দেখেন, মানে পুরো একটা জাতীয় রাজনৈতিক দল, যেটা জাতীয়ভাবে এই রাজনৈতিক অঙ্গনে আছে, সেই রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী আছে। আপনার যে জিনিসটা দেখতে হবে, যে এই জিনিসটা, যে অভিযোগগুলো আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই অভিযোগগুলো বিচ্ছিন্ন আকারে কিনা, এক। দ্বিতীয়ত, এই অভিযোগগুলো দলীয়ভাবে করা হচ্ছে না, ব্যক্তিভাবে কেউ করতেছে, এবং জানার পরে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি কিনা। এই জায়গায় সমস্যাটা যে জায়গায় হচ্ছে, এনসিপির এরকম 2-4টা বিচ্ছিন্ন অভিযোগ আমাদের কাছে যখন এসেছে, আমরা সরাসরি দল থেকে তাদেরকে বহিষ্কার করে দিয়েছি। আমরা ডিরেক্টলি বলেছি যে রাজনীতি যদি করতে 10 টাকা খরচ হয়, এখন নিজের পকেট থেকে খরচ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ ওইটার বিরুদ্ধে এই অভ্যুত্থান। সো আমরা এই চেষ্টাটা করছি। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা, দেখেন, আমরা শুধু বলার জন্য এই অভিযোগটা দিতে চাই না, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পুরো এই ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা। আপনি দেখেন, কাউরান বাজারে কয়েকদিন আগে আমরা মেইন স্ট্রিম পেপারগুলোতে, বাংলাদেশ সবগুলোতে দেখলাম, মিডিয়াতে, যে একদিনে 1 কোটি টাকা চাঁদাবাজি হয়। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায়, যারা এই যে ধরেন হাটের, কুরবানি হাটের উদাহরণগুলো আসলো, যে এক একটা হাট, যেই হাটগুলোতে মানে শুধুমাত্র কুরবানির ওই 3 দিনে প্রায় 200 কোটি টাকা চাঁদাবাজি হয়েছে, এরকম কথাগুলো এসেছে। এখন আপনি দেখেন এইগুলোর পিছনে গিয়ে সবচেয়ে বড় অংশটা কারা শেল্টার দিচ্ছে, কারা ক্ষমতাকে এখানে প্রভাবিত করতেছে। ইভেন ধরেন একটা সরকারের পক্ষ থেকে লিজ দেওয়া হচ্ছে একটা কুরবানি হাটের জন্য, যেটা ধরেন 1 কোটি টাকা যেতে পারতো, এটা আমি আরও বড় চাঁদাবাজি মনে করি। কারণ আমার এই সরকারের, বিএনপি সরকারের, দেশের অর্থনৈতিক অবস্থার স্থিতিশীলতার জন্য, তাদের ভ্যাট, ট্যাক্স, এগুলো যে রাজস্ব, এটার অধিক আদায়ের জন্য যে জিনিসটা দরকার, যে এই প্রত্যেকটা জায়গা থেকে টাকাটা ঠিকমতো সরকারের খাতে আসা দরকার। এখন আমি দেখলাম 1 কোটি টাকা যে হারটা ডাক হওয়ার কথা, সেখানে পলিটিক্যাল নেগোসিয়েশন এবং প্রভাব খাটিয়ে 20 লাখ টাকা ডাকা হচ্ছে। 80 লক্ষ টাকা লস হচ্ছে কার? সরকারের। তো এই জিনিসগুলো আমরা ক্ষমতার কাছাকাছি থেকে দেখছি, যে আপনি দেখবেন 95% কেসে এদের বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। উত্তরটা নিশ্চয়ই এই সংশ্লিষ্টতার বিষয়ে আজিজুল বাড়ি হেলাল আপনার কাছে এর উত্তর জানতে চাই। সেই ক্ষেত্রে আপনার কাছেও আসবো। সেই ক্ষেত্রে আরেকটু যুক্ত করতে চাই, নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি।
বিএনপি, কিন্তু এরপরে সরকার গঠনের পরে সেই প্রতিশ্রুতির প্রতিফলন খুব সীমিত আকারে দেখা গেছে। সরকারে জায়গা পেয়েছেন মাত্র শরিক দলের 3 জন নেতা। এতে শরিকদের একটি অংশের মধ্যে কিছু অসন্তোষ তৈরি হয়েছে। তারা বলছেন তারেক রহমানের নেতৃত্বে এটা তো বিএনপি সরকার, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বিএনপি তার নির্বাচনী অঙ্গীকারে রেইনবো নেশন গঠনের কথা বলেছে। রেইনবো সরকার না হলে রেইনবো নেশন কিভাবে হবে, কোনো আলোচনাই নেই এখন। শরিকদের এই অভিযোগের ব্যাপারে আপনার মন্তব্য জানান। সরকার আর নেশনের মধ্যে তো পার্থক্য থাকে, তাই না? গভর্নমেন্ট আর নেশন তো এক জিনিস না। এখন বক্তব্য হলো, আমি প্রথমে আমাদের শরিক দল, আমরা যারা গণ অভ্যুত্থানে একসাথে ছিলাম, আমরা সবাইকে কিন্তু কল করেছি। কেউ এসেছে, কেউ আসেনি। জামাত ইসলাম তো বলিনি যে আমরা আসবো। এনসিপি কি বলেছে যে আমরা সরকারে আসবো? আমাদের সাথে যারা ছিল, তারা যারা বলছে তারা এসছে, সবাই যোগ্যতা অনুযায়ী এসছে। অর্থাৎ জাতীয় সরকারের যে কথা বলেছিলাম সেটা আপনার ফুলফিল হলো। এখন যদি আপনি জামাত ইসলামের কেউ বলে যে আমি মন্ত্রী হব, উনিরা যদি কেউ বলে আমি মন্ত্রী হব, সেইটা বিচার করা যেতে পারে। এখন চাঁদাবাজির বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চাঁদাবাজির বিষয়টা, এই চাঁদাবাজির ইতিহাস আমি যখন রাজনীতি বোঝা শুরু করি, এবং 71 সাল থেকে চাঁদাবাজির ইতিহাস, এই 1/11-এর পরে রাজনীতিতে চাঁদাবাজি, সংস্কার, পরিবারতন্ত্র, এই 3টা শব্দ এমনভাবে আনা হয়েছে অনলি টু মেলাইন দ্য পলিটিশিয়ানস। এইটা প্রত্যেকটা পলিটিশিয়ানের বুঝতে হবে, মনে রাখতে হবে। চাঁদাবাজি ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল। কোনো পলিটিক্যাল পার্টি বলে না যে ওই সার্জিসদের দল নিশ্চয়ই বলে না যে ভাই তুমি চাঁদাবাজি করে এনে আমার দলের ফান্ডে দাও, নিশ্চয়ই বলে না। আমাদের দলও তাই হয় আর কি। না, আপনাকে তো আমি বলছি যে আপনাদের তো গ্রস চাঁদাবাজি, আমি এনসিপিটার আমাদের gross চাঁদাবাজি। আচ্ছা, আপনি ইন্টারফেয়ার করেন না, আপনি বসেন, চুপচাপ থাকেন। এখন চাঁদাবাজি আমি বললাম যেটা একটা কেস অফ ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল আর গ্রুপস। একজন ব্যক্তি তার ব্যক্তি চরিত্রের কারণে হোক, ক্ষমতা কারণে হোক, তিনি যে চাঁদাবাজি করে, যেই ধরাটা খায়, তিনি তখন পলিটিক্যাল পার্টির নাম ব্যবহার করে। যদি আমাদের দলের হয়, ধম করে বিএনপির নামটা ব্যবহার করে, ওদের দল হলে ধপ করে ওদের নাম ব্যবহার করে। এখন দেখতে হবে আমাদের দলগুলো বা ওদের দলগুলো এই বিষয়টাকে অ্যাড্রেস করছে কিনা, তাকে চাঁদাবাজি হিসেবে শনাক্ত করছে কিনা, তাকে গ্রেফতারের আওতায় আনছে কিনা। চাঁদাবাজি বলে যাচ্ছেন আপনি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, যারা পলিটিক্স করে বা করে না, এই যে নৈতিক যে অবক্ষয়, সেইটার কারণে এই চাঁদাবাজিটা, আমি বলছি এটা ইন্ডিভিজুয়াল একটা কেস। ইন্ডিভিজুয়াল যখন ধরা খায় তখন সে পার্টির শেল্টার দিতে চায়। পার্টির শেল্টার দিচ্ছে কিনা এটা হলো বড় বিষয়। সার্জিস বলেছে যে তাদের দলে যেগুলো অভিযোগ এসেছে তারা সেগুলোকে বহিষ্কার করেছে বা কোনো একটা ব্যবস্থা হয়েছে। আমরাও একই অবস্থা করেছি। এখন আরও কিছু পার্টি আছে, এই যে উনি যে কথা বলে আছেন, এনাদের তারা গ্রুপ চাঁদাবাজি, পুরো ব্যাংক দখল করে ফেলাচ্ছে। পুরো ব্যাংক, ইসলামী ব্যাংকটা এখন দখল করার পায়তারা চলছে। আমাদের সরকার ব্যাংকের ডিরেক্ট চেয়ারম্যান নিয়োগ দিবে, ওনাদের তাদের চুলকানি লাগে। ওনারা গ্রাহক পরিষদ, সচেতন গ্রাহক সমাজ করে, এই যে আগে আপনি সার্জিসের কাছে জিজ্ঞেস করেছেন মবের কালচার, কিন্তু এইটা মবের কালচার শুরু হয়েছে ওনাদের বিরুদ্ধে। ওই যে গণজাগরণ মঞ্চ, ওইটাকে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে প্রথম মব কালচার, ওইটা যে হাইকোর্টের রায়কে চেঞ্জ করে দিচ্ছে। ওই যে আব্দুল কাদের মোল্লা, আপনার ওই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল শাহবাগে। আর এইবার সরকারের আমলে যত মব হয়েছে, একটা মব হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে, আমি দেখলাম একটা মব হয়ে গেছে ওই যে ছাত্ররা পরীক্ষা দিবে না, কিন্তু সরকারগুলো যে পরীক্ষা না দিয়েও পাস, মবের ভয়তে। তারপরে এবার একটা মব দেখলাম যে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকরাও বলে মালিক, তারা নাকি ঠিক করবে কে হবে ব্যাংকের চেয়ারম্যান। এটা হয়, এবং এইভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে যে ক্রস চাঁদাবাজি হয়, এইটার বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি একটা ইন্ডিভিজুয়াল সার্জিসের দল বা আমাদের দলের কেউ যায় ওই যে ও বললো হাট দখল করেছে, মাঠ দখল করেছে, ঘাট দখল করেছে, এগুলো বিচার করা আছে। এর মধ্যে এই হাট দখল, মাঠ দখল, ঘাট দখলের মধ্যে যে গুপ্তভাবে এই যে আমাদের জামাতি ভাইয়েরা, বেহেশতি ভাইয়েরা যে ঢুকে যাচ্ছে, এইটার জন্য একটা বিরাট মনিটরিং ব্যবস্থা করা দরকার। যে দেখেন যে মানে চাঁদাবাজি যে একটা পলিটিক্যাল ইভেন্ট না হয়ে দাঁড়ায়, জামাতের হাত ধরে যে জিনিসটা আবির্ভাব হতে যাচ্ছে, যেমন ব্যাংক দখল করলো, স্কুল দখল করে ফেললো, তারপরে আপনার
ওই যে স্থানীয় চাঁদাবাজদের সাথে মিশে আপনার হাট ঘাটের ইজারা নিচ্ছে আর বলছে এটা বিএনপি না এনসিপি না অমুক দল না তমুক দল, কিন্তু ভিতরে যে গুপ্তভাবে যে কিভাবে তারা বিস্তার ঘটিয়েছে এই যে চাঁদাবাজ এই সমস্ত বিষয়ে, সেজন্য আমি বলছি যে এই গ্রুপ চাঁদাবাজি, অর্গানাইজেশনাল যে চাঁদাবাজি, এইগুলোর জন্য সরকারকে আরও বেশি মনিটরিং করতে হবে, আমাদের সবাইকে মনিটরিং করতে হবে। আপনি চাঁদাবাজি বিএনপি এনসিপি বা অমুকের পরে চাপাই দিয়ে আপনি সাধু সাজবেন, এতটা বোকা কিন্তু বাংলাদেশের মানুষ না। আর একটা হলো কি জানেন, আপনারা একটা বলছিলেন যে ওই যে আমরা যে অর্ডিন্যান্সগুলো আনছি, এটা যে 4টা আমরা আনিনি, ওটা কিন্তু ল্যাপস হয়নি, পত্রিকায় লিখছে বলছে। আমরা বলছি যে আমাদের একটা কমিটি করেছি ওই যে বিরোধী দলকে নিয়ে সংসদ, হ্যাঁ বিশেষ কমিটি, ওইটা করে আমরা আবার এই আইনগুলো আবার আনবো, যে গুম কমিশন। কারণ ওই লুপ হোলসগুলো এখন বলতে গেলে আপনি আমাকে এত সময় দিবেন না, যে কি লুপ হোলসগুলো ছিল বিরোধী দল আমাদের সাথে একমত হয়েছে। আর একটা কথা বলছেন যে সংস্কার পরিষদের শপথ, আপনি জুলাই সনদের কোথাও ভূমিকায়ও কোথাও লেখা দেখতে পাবেন না সংস্কার পরিষদ হবে। যখন জুলাই আদেশটা দিল, এই আদেশটা দেওয়ার সময় এনসিপির সাথেও কথা বলেনি, আমাদের সাথেও কথা বলেনি, জামাতি ভাইদের সাথে কথা বলছে কিন্তু ওই রিয়াজ ভাই আমি জানি না, কারোর সাথে কথা না বলে উনি জুলাই আদেশে লিখে দিলেন যে জুলাই যে সংস্কার পরিষদ করতে হবে। এখন দেখেন, আমি যদি সংস্কার পরিষদ শপথটা নিই, তাহলে আমার প্রথম শপথ কি নাল অ্যান্ড ভয়েড হবে না? আর এই সংস্কার পরিষদের দ্বিতীয় শপথ নেওয়ার এখতিয়ারটা কি প্রেসিডেন্টের আদেশে হয়? মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, এই চাঁদাবাজি যে অভিযোগ বিএনপির তরফ থেকে এসেছে সেটি নিয়ে আপনার উত্তর জানবো, তার আগে একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, গ্রুপ চাঁদাবাজির অভিযোগ বিএনপির পক্ষ থেকে, সেই বিষয়ে কি বলবেন? তার সাথে একটু যুক্ত করতে চাই, নির্বাচনের আগে আপনারা সব ধর্মের সহাবস্থানের কথা বলেছেন, কিন্তু নির্বাচনের পর বিভিন্ন জায়গার মাজারে হামলা করেছে আপনার দলের নেতাকর্মীরা, এমন অভিযোগ আছে। আবার কাউকে কাউকে এজাহারে প্রধান আসামিও করা হয়েছে। সেক্ষেত্রে যেমন কুষ্টিয়ার দৌলতপুরের পীর আব্দুর রহমান ওরফে শামীমকে হত্যা, মিরপুরের শাহ আলী মাজারে হামলার অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। বিরোধী দলের থেকেও আসলে এই যে প্রতিশ্রুতি ভঙ্গের কাজ বারবার হচ্ছে, সেই ক্ষেত্রে জনগণ কিভাবে বিশ্বাস করবে আপনাদের? আপনার লাস্ট কথা দিয়ে আগে শেষ করি আর কি। যেমন অনেক জায়গায় হামলার ঘটনা ঘটেছে। এই মামলাজির ঘটনাটা দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগের আমলে ছিল, মানে বায়বীয় মামলা, গায়েবী মামলা, কোনো সিস্টেম ছাড়াই জামাত এবং বিএনপির উপর মামলা। এই কালচার আবার বিএনপি চালু করতেছে আর কি, বা এখন বর্তমান সময়ে বিএনপির ছত্রছায়ায় এই মামলাগুলো আবার চালু হচ্ছে কিনা এটা দেখার দরকার। যেভাবে অভিযোগটা করা হচ্ছে এগুলো কি প্রমাণিত হয়েছে? সেখানকার যারা কি বলে ভুক্তভোগী তারা পর্যন্ত সেটা দায় মুক্তির কথা বলেছে যে না, রিয়েল ঘটনাটা এরকম না, জামাতের পক্ষ থেকে ঘটনা ঘটেনি। দেখুন, এই টাইপের বিগত ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা, কালচার যদি আবার এখনও এস্টাবলিশ করার জন্য উদ্যোগ নেয়, তাহলে আমরা যে ওই কি বলে একটা শব্দ কিছুক্ষণ আগে নতুন বন্দোবস্ত শব্দটা আসলো সামনে, তার মানে বিএনপি কি আবার ওই পুরনো বিষয়টাকে নতুন করে বন্দোবস্ত করার জন্য উদ্যোগ নিয়েছে কিনা এটা দেখা দরকার। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনি গ্রুপ চাঁদাবাজির কথা বলছেন, বা আমাদের হেলাল ভাই বলেছেন আর কি, জামাত ইসলামী গ্রুপ চাঁদাবাজি করে হাস্যকর কথাবার্তা শুনতে হলো আর কি। জামাত ইসলামীর প্রত্যেকজন কর্মী তাদের নিজের স্যালারি থেকে, আয় থেকে 5% টাকা গুনে দিয়ে আসে। মাসের শুরুতে স্যালারি পাওয়ার সাথে সাথে নিজেরা দিয়ে আসি উইলিংলি, এবং সেটা দিব বলেই আমি জামাত ইসলামী করি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এবং এটাকে আমরা গর্ব করি, ফিল করি, আমরা স্বস্তি বোধ করি দিন শেষে। কিন্তু সংকটটা কোন জায়গায়? প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি এটা করছে তো আমরা বলবো যে বিএনপি। আমার জেলা বিএনপি কমিটি পর্যন্ত দিতে পারতেছে না, বাতিল হয়ে গেছে কমিটি শুধুমাত্র এই চাঁদাবাজির কারণে। নির্বাচনের আগে চাঁদাবাজির কারণে বিএনপি প্রত্যেকটা নিউজ মিডিয়াতে শেরপুরের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, এবং শেষ পর্যন্ত তাদের প্রার্থিতা দেওয়ার আগে এটা নিয়ে চরম সংকটে তারা পড়েছে। পরবর্তীতে এখনো পর্যন্ত কিন্তু বিএনপি সেই কমিটিটা দিতে পারলো না। কারণটা কি? মানুষ দেখুক, সেটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজির কারণে। হেলাল ভাই যেটা বলেছেন যে চাঁদাবাজি ঘটনা ঘটার পর মানুষ জানছে, জানার পর দলে তারা ভিড়তেছে, দলের পরিচয় তারা নো, আগেই তারা পরিচিত। চাঁদাবাজিটা করে ওই গরুর হাটটা তো বসাইছে বিএনপির ছত্রছায়ায়, এরকম বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তো বিএনপির ছত্রছায়ায়। তারপরে যখন ধরা পড়ছে, গণধোলাই গণপিটুনির ঘটনা ঘটেছে, বেশি প্রচার হয়ে গেছে, তখন শেষ পর্যন্ত মানুষের কাছে এটা ক্লিয়ার হওয়ার কারণে হয়তো আজকে মনে হচ্ছে যে এটা বিএনপির উপর দায় চাপাচ্ছে, কিন্তু বিষয়টা এরকম নয়।
বিএনপির দ্বারাই এই ঘটনাটি ঘটেছে। এমনকি এটা শুধু চাঁদাবাজি না, আপনি মাদক কারবারির কথা দেখেন, আজকে সংসদে পর্যন্ত এই আলোচনা হয়েছে। আমরা আলাদা আলাদা সেপারেট বিভিন্ন কম্বাইন প্রোগ্রামগুলোতে কি বলে এটাকে বিএনপি সহ জামাত এনসিপি সহ সবাই আলোচনা একসাথে করেছে। এরকম জায়গায় গিয়ে মাদকের আলোচনায় এটাই আসছে যে রাজনৈতিক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত মাদক বন্ধ হবে না। কেন? প্রশাসনকে আপনি স্বাধীন করবেন বলেছেন, মানে প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু চমৎকার। সাইদুল সালাম একটা বলেছেন যে প্রধানমন্ত্রী যেরকম চমৎকার বক্তব্য দেন, বাস্তবে কিন্তু মন্ত্রণালয়গুলো সেভাবে চলে না। আজকে দেখেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে পুলিশ কি বলে এটাকে সপ্তাহ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রী যে চমৎকার বক্তব্য দিয়েছেন, অথচ ওই দিনই প্রকাশ পেয়েছে যে আইজিপির দলীয় পরিচয় রয়েছে। অর্থাৎ এভাবে কি বলে নিজেরা নিজেদের মতো করে চাঁদাবাজি মাদক কারবারি নিজেদের দলের মধ্যেই রাখছেন, তাদের ব্যাপারে কোনো ডিসিশন নিচ্ছেন না। আলটিমেটলি প্রকাশ হয়ে গেলে দু একজনকে বাতিল করে দিয়ে, কমিটি বাতিল করে দিয়ে সমস্যার সমাধান হবে না। থার্ড হচ্ছে যে ব্যাংক দখল। ব্যাংক দখল করব কেন আমরা? জামাত ইসলামী উদ্যোক্তা হিসাবে এবং জামাত ইসলামী উদ্যোক্তা হিসাবে এই ব্যাংক গঠন করেছে। এখন জামাত ইসলামীর তো দায় আছে, এটা জামাত ইসলামী দুইটা দিক থেকে দায়ী। একটা হলো তারা এই ব্যাংক উদ্যোক্তা হিসাবে তারা তৈরি করেছে। সেকেন্ড হচ্ছে যে এখানকার এমপ্লয়ি বলেন, এখানকার গ্রাহক বলেন, ম্যাক্সিমাম অংশ জামাত ইসলামী। তাহলে তাদের কষ্ট হবে, তারা এটা নিয়ে কথা বলবে। এ কথা তো কখনো কেউ বলে নাই যে জামাত ইসলামের পক্ষ থেকে যে আমরা এটার মালিক, এই কথা বলা হয় নাই। বলা হয়েছে যে এটা বাংলাদেশের ইসলামিক ইকোনমিক্সের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং মানুষের যে অর্থনৈতিক মুক্তি, সেক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা রাখার স্কোপ, সেই স্কোপটাকে এভাবে ধ্বংস করে দেওয়া। একজন চেয়ারম্যান যিনি নিজে ঋণ খেলাপি, তার ওয়াইফ ঋণ খেলাপি, এবং তার ইতিহাস এখন বাংলাদেশের সকল মানুষ জানে, সেই জায়গায় একজন ব্যক্তি কী করে একটা ব্যাংক চালানোর মতো জায়গায় আসতে পারে। এবং এইগুলো করার আগে কিন্তু বিএনপি আইন করে সেটা করছে। দেখেন ব্যাংক অধ্যাদেশ যেটা করা হয়েছে, সেখানে কিন্তু আইন করে এই পরিবেশগুলো তৈরি করা হয়েছে। যারা খেলাপি, যারা চুরি বাটপারির সাথে জড়িত ছিল, এখানে যারা দখলের সাথে জড়িত ছিল, তাদেরকে কি করে এখানে পুশিং করা যায় সেই ব্যাপারটা তারা সহজ করেছে। আরেকটু কথা বাকি রয়ে গেছে, একটু বলি আর কি, যে অনেকগুলো বরাদ্দ কিন্তু এখন অল্প হলেও এসেছে। আজকে সংসদেও এই কথা আলোচনা হয়েছে। এনসিপির সেক্রেটারি, সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন এই বিষয়টি। আমি নিজে একজন সংসদ সদস্য, আইজুল বাড়ি হেলাল ভাই সংসদ সদস্য। ওনাদের দলের একটা বড় কি বলে ওনাদের দলের সকলকে একটা বরাদ্দ দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয় নাই। নারী সংসদ সদস্য যারা জামাত বিএনপি কি বলে জামাত এনসিপি সহ বিরোধী দল যারা, তাদেরকে দেওয়া হয় নাই, বিএনপি দলীয় সংসদ সদস্যদেরকে দেওয়া হয়েছে। তো এইরকম বৈষম্য দিয়ে যদি চলতে থাকে আর কি, তাহলে আমি বলবো যে ওনারা যে জাতীয় সরকারের কথা বলেছিলেন, এটা আরেকটা প্রতারণা আমি বলবো। জি, এনসিপির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, প্রভাব খাটিয়ে নিয়োগ, বাণিজ্য, আর্থিক লেনদেন ও রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ নানা সময়ে তুলে ধরা হয়েছিল সার্জিস আলম। সেই ক্ষেত্রে এনসিপির বিরুদ্ধে একটি মন্তব্য করেছেন তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে, এনসিপিকে দখল করেছে জামায়াত। আসলে কি দখল করেছে? সেই সাথে জানতে চাই যে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির কথা আসছে, সেটি আসলে কিভাবে প্রতিশ্রুতি রক্ষা করা যায়? সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা? আসলে সাবেক গণ অধিকার পরিষদ নেতা, বর্তমানে বিএনপি নেতা বলি, কিন্তু কি পদে আছে আমরা জানি না। আসলে ওনার যখন আসলে মাঠ পর্যায়ে খুবই নাজেহাল অবস্থা, যখন জনসম্পৃক্ততা নাই, যখন দুই দিকে পা রাখতে গিয়ে মাঝখানে এখন নদীতে পড়ে গিয়েছে, প্রাসঙ্গিক থাকার জন্য এনসিপিকে নিয়ে কথা বললে একটু বেশি প্রাসঙ্গিক থাকা যায় আর কি। এজন্য যা মুখে আসে তা বলে, কিন্তু তিনি নিজেও জানেন না তিনি কী বলছেন। তো তার কথাগুলোকে এত পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমি একটু দুইটা কথা বলি। প্রথমত আসলে চাঁদাবাজি বা মাদক, এটা আসলে আমাদের একটা জাতীয় সংকটে পরিণত হয়েছে। তো আমি হেলাল ভাইয়ের সাথে আংশিক একমত হয়ে এটা বলবো যে কোনো রাজনৈতিক দল, আসলে রাজনৈতিক দল তো টিকে থাকতে চায়, তাই না? তো কোনো রাজনৈতিক দল দলীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে, এটাতে আমি একমত নই। কিন্তু যেটা হয়, যারা চাঁদাবাজি করে, এই বিজনেসটা করে, মাদক বিজনেসটা, তারা কোনো না কোনো পলিটিক্যাল শেল্টার পায়, যার ফলশ্রুতিতে আবার প্রশাসনিক শেল্টার পায়। আমাদের ওই লোকগুলোকে খুঁজে বের করতে হবে যারা প্রশাসনে থেকে পলিটিক্স করে এই মানুষগুলোকে শেল্টার দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে যদি বিএনপি গড়িমসি করে, এর ফল বিএনপিকে ভোগ করতে হবে। আরেকটা জিনিস কারেকশন করি শুধুমাত্র, সেটা হচ্ছে ব্যাংক দখলের এখানে ভাইকে একটা জিনিস কারেকশন করি। এটা কিন্তু ইসলামী ব্যাংক সেটা হচ্ছে ভাইরা তৈরি করেছে এরকম না, এটা ভুল তথ্য। আসলে এটা ওয়াইসি থেকে তৈরি করা বিদেশি, হ্যাঁ, উদ্যোক্তা হচ্ছে না, উদ্যোক্তা ওয়াইসি, এবং অধিকাংশ শেয়ার প্রতিষ্ঠার সময় ছিল বিদেশি শেয়ারগুলা। পরবর্তীতে উদ্যোক্তা ওয়াইসি, উদ্যোক্তা জামায়াতে ইসলাম না। এবং আরেকটা জিনিস এটা জাস্ট অ্যাড করি, দুই সাইড থেকে একটু অ্যাড করতেই হবে এটা, সেটা হচ্ছে উদ্যোক্তা এটা ওয়াইসির একটা ইন্টারন্যাশনাল একটা উদ্যোগ ছিল, অধিকাংশ শেয়ার বিদেশি ছিল, ভাইদের গ্রাহক সংখ্যাটা বেশি ছিল। তবে
বর্তমানে আমি ভাইদেরকে একটা জিনিস বলবো, আওয়ামী লীগ এস আলমকে দিয়ে ইসলামী ব্যাংক দখল করেছিল। এটা ইসলামী ব্যাংকের যারা গ্রাহক, আমি এটা দল দেখবো না, আমরা বলবো মানে দেশের জনগণ। শেষ করি একটু জাস্ট, ভাইদেরকে অনুরোধ করব, একইভাবে এখন কিন্তু এস আলমদের ফিরে আসার পথ তৈরি করা জি, হচ্ছে ব্যাংক আজিজ ভাই রেজুলেশন হেলাল, 26 দিয়ে। এটার উত্তর নিশ্চয়ই আজিজ ভাই সেভাবে যেন হেলাল দখল ভালো না করে হয়। দিবেন। জি, বলুন। এটা আমরা বলে রাখতে চাই। এটা প্রথমে বলি যে এস আলমের সমস্ত শেয়ার কনফিসকেট করা হয়েছে, তাই না? এখন এই যে জামাত ইসলামের একটা চরিত্র, ইসলাম দেখলেই মনে হচ্ছে তারা তাদের একক সম্পত্তি। আওয়ামী লীগ যেমন কত মুক্তিযোদ্ধা, মানে তারা ইসলামী ব্যাংক নাম আছে মনে হচ্ছে জামাতের। আরে ভাই, এর উদ্যোক্তা বা এর 10 সেকেন্ডে শেষ করুন। ইনিশিয়ালে একদমই জামাত শেষ ছিলই করুন। না। এখানে আমরা 22 জন বাংলাদেশি উদ্যোক্তা, ও যেটা বলছে কুয়েত এবং সৌদি আরবের সরকার, বাংলাদেশ সরকার এবং ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, জামাতে ইসলাম এটা দখল করতে চাচ্ছে। জি, জি। সিম্পল বিষয়, আর আলোচনা কিছু না। নিশ্চয়ই কোনো দলই দখল না আমরা তো তাই চাই। করে বিএনপিও না করে বিএনপি দখল করবে কেন? নিশ্চয়ই চলমান থাকবে আমাদের আজকের আলোচনা। আপনাদের তিনজনকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি কঠিন কথা সহজে সঙ্গে। ধন্যবাদ সবাইকে।